জুবায়ের আছো? সানি জুবায়ের, কেমন আছো তুমি? তোমার ইয়ে কত? তোমার সিজিপিএ কত এখন? কি বলো? কেন? উইন্টার টার্ম মানে কোনটা? হ্যাঁ, কি বায়োকেমিস্ট্রিতে কম নাকি সব সাবজেক্টে কম পাইছে? তোমার এত রেজাল্ট তো তাহলে বেশ খারাপ হয়ে গেল। 3.52 কে এখন কভার করতে হবে, বুঝছো? 3.8, অ্যাটলিস্ট 3.8 যেন থাকে। 3.8 না থাকলে তোমাদের জন্য আসলে অনেক কিছু মানে তোমরা ইয়ে করতে পারবা, মানে নিজেকে প্রেজেন্ট করতে পারবা। আদারওয়াইজ ধরো ধরো 3.5 এর কম হয়ে গেলে যেটা হয় যে মানুষজনকে বোঝানো কঠিন হয়ে যায় যে রেজাল্ট কেন খারাপ, কি কি অবস্থা ইত্যাদি। তো আমি তোমাকে সাজেস্ট করবো অ্যারাউন্ড 3.8। আর যাদের ফোরের কাছাকাছি থাকবে সেটা তো বেস্ট। আমি সরি আজকে তোমাদের 9:30 ক্লাস নিতে পারি না, কারণ আমি ঢাকায় ছিলাম। ওই যে আমার ভিসার ব্যাপারে পাসপোর্ট আনতে গেছিলাম আর কি, বুঝছো? এই জন্য সকালে ক্লাস নিতে পারিনি। হ্যাঁ, আচ্ছা, সবাই আস্তে ধীরে আসতেছে, আমরা শুরু করতে পারি, বিকজ আরো আসলে অনেক কাজ আছে। হ্যাঁ, সো আমি আশা করতেছি আসলে আমি তো খুব ডিটেলসে যাব না, যাওয়া সম্ভব না, ক্লাস অনলাইনে ক্লাস। আমি চেষ্টা করতেছি তোমাদের যেটুকু পড়াচ্ছি যেন তোমরা সবাই বুঝো সেভাবে আর কি। হ্যাঁ, যে কিভাবে আসলে গ্লাইকোলাইসিস এই, যেমন আমরা আসলে ভালো হতো যদি আমি তোমাদের রিঅ্যাকশন গুলো বোর্ডে লেখায় লেখায় পড়াইতে পারতাম। তোমরা বুঝতে পারতেছো, ইটস নট দ্যাট ইজি, রাইট? তো আমি আশা করি যে তোমরা আমাকে যদি ফলো করতে পারো তাহলে এনজয় করবা। আমার আমার যেমন আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় যে আসলে আমি এক গ্লুকোজ খাইলাম, সেই গ্লুকোজ ভেঙে কিভাবে আমাকে এনার্জি দিচ্ছে। তো এটা তো একটা ইন্টারেস্টিং, একটু মেকানিজমটা জানতে পারলে নিজেরও তো ভালো লাগে, যদি আগ্রহ থাকে যে এই মেকানিজম মেটাবলিজমটা কি, তাহলে তুমি নিজেই ফিল করবা যে আরে এক গ্লুকোজ থেকে কিভাবে একের পর এক ঘটনা ঘটে আলটিমেটলি আমাদের এটিপি তৈরি হচ্ছে, আবার যে এটিপিটা দিয়ে আমরা আমাদের সার্ভাইভ করতেছি, তাই না? আমাদের শক্তি দিচ্ছে। এই হলো মানে উদ্দেশ্য আর কি, ইনফ্যাক্ট মেটাবলিজমের এই এই পার্টগুলোকে এভাবে আমি নিয়ে যাচ্ছি। এর আশেপাশে অনেক অনেক জিনিস আছে, যেমন আমি একটা জিনিস বলি তোমাদের, আমি টোটালি অ্যাভয়েড করে যাচ্ছি যে রেগুলেশন অফ মেটাবলিজম, রাইট? ধরো গ্লাইকোলাইসিসটা যে হয়, শুধুমাত্র আমি প্রথম দিকে মনে হয় এক জায়গায় একটু বলে দিছি যে দুইটা হরমোন আছে, একটা ইনসুলিন একটা গ্লুকাগন। এই হরমোন দুইটা আসলে গ্লুকোজের অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে রিলিজ হবে প্যানক্রিয়াস থেকে। যদি গ্লুকোজ অ্যাভেলেবেল থাকে তাহলে তৈরি হবে তোমার ইনসুলিন। আর যদি ইনসুলিনের মানে যদি তোমার গ্লুকোজ কমে যায় তখন তৈরি হবে গ্লুকাগন। গ্লুকাগন তৈরি হলে যেটা হবে, গ্লুকোজের সিনথেসিস হবে। আর যদি ইনসুলিন তৈরি হয় তাহলে কি হবে, ইনসুলিন তোমার গ্লুকোজ আপটেক করে গ্লাইকোলাইসিসে হেল্প করবে। তো এটা একটা কিন্তু রেগুলেশন, রাইট? ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন ইউর ব্লাড। বাট এই যে তোমরা যে গ্লাইকোলাইসিস বা টিসিএস সাইকেল, এখানে বিভিন্ন এনজাইম দেখতেছো। তোমাদের যদি মনে থাকে আমি একটা কথা বলছিলাম যে অল এনজাইমস আর আন্ডার রেগুলেশন। যখন দরকার হবে দে উইল বি অ্যাক্টিভেটেড, এগেইন when they are not needed they will be deactivated. সো এগুলো কিন্তু রেগুলেশনের আন্ডারে পড়ে। তো আমি কিন্তু এগুলো ডিটেলসে যাচ্ছি না, বাট তোমাদের মাথায় অন্তত এইটা রাখো যে এই টোটাল প্রসেসগুলো কিন্তু আন্ডার রেগুলেশন। যখন সেলের দরকার হবে না, যখন সিস্টেম মনে করবে যে না এটা আমার দরকার নেই, তখন হবে না। দ্যাট ইজ কল্ড রেগুলেশন।
তাই না? তনিমা বুঝছো কথাটা আমার? তনিমা তুমি কি বুঝছো আমি কি বললাম এতক্ষণ? হ্যালো তনিমা, মনে হচ্ছে নাই নাকি? আচ্ছা, এনিওয়ে সো যদি বুঝে থাকো দ্যাটস ফাইন। প্রমি সাহা তুমি বুঝছো কি বললাম এতক্ষণ? হ্যালো প্রমি। এই তোমরা কি আসলে জি ক্লাসে স্যার, বুঝতে ক্লাসে আসো নাকি সবাই পারছি। ঘুমাচ্ছো জি স্যার, নাকি? ক্লাসে আর আছি। মেবি নেটে প্রবলেম। ক্লাসে নেট খুব প্রবলেম করছে। নাকি ক্লাসে রেখে রান্না বান্না করতেছো? ঠিক আছে না? আহ, এখন দুপুর সময় স্যার নেটে খুব প্রবলেম করে। আচ্ছা, তুমি কি ডেটা ইউজ করতেছো না নাকি? না স্যার, ওয়াইফাই। এই তো ডেটা। আচ্ছা, কোথায় তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা গাজীপুর কালিয়া করে স্যার। আচ্ছা, এটা কাছাকাছি। আচ্ছা, এনিওয়ে সো আমি আশা করি তোমরা যদি না বুঝো দেন আমার সাথে আবার পরে শেয়ার করো, আমাকে মেইল করতে পারো, পরে আমার সাথে কথা বলতে পারো, বাট প্লিজ ট্রাই টু ফলো মি, ওকে? দ্যাট উইল বি গুড ফর ইউ। সো এই না এইভাবেই আমরা কথা বলতেছিলাম যে কিভাবে এরা আসলে আন্ডার রেগুলেশনও থাকতে পারে। হ্যাঁ, তো আমি তোমাদের গত দিন মনে হয় এই জায়গা পর্যন্ত আসছিলাম যে তোমরা আশা করি স্লাইডটা দেখতে পাচ্ছ যে টিসিএস সাইকেলের মাধ্যমে আমরা এখানে জাস্ট টিসিএস সাইকেলের আউটপুটটা দেখানো হয়েছে। এটা হলো ইনপুট এবং আউটপুট কি হয় এটা তোমরা বুঝলা। এবং এখানে আমি গতকালকে শুরু করছিলাম রাইট, তোমরা প্লিজ, এর খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু, হ্যাঁ, যে কিভাবে এই ইলেকট্রনগুলো ট্রান্সফার মানে এনএডিএস এফএডিএস2 থেকে ইলেকট্রনগুলো সরে গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে পাস হচ্ছে, পাস হয়ে কিভাবে অক্সিজেন থেকে অক্সিজেনের সাথে অ্যাটাচড হচ্ছে। এবং আমি মনে হয় বলছি এই সেই অক্সিজেন যে কারণে আমরা বলি অ্যারোবিক। হ্যাঁ, এখানে যদি অক্সিজেন না থাকতো এই ইলেকট্রনটা নিতে পারতো না, ইলেকট্রনটা যদি না নিতে পারে এই জায়গায় টোটাল জিনিসটা হ্যাম্পার হইতো, তখন আর এই টিসি সাইকেলে এই জিনিসটা ঘটতোই না ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, রাইট? এই জন্য অ্যারোবিক কন্ডিশনে শুধুমাত্র এই ঘটনাটা ঘটবে। যখন এইভাবে ইলেকট্রন যাচ্ছে যাচ্ছে অক্সিজেন গেল, যখন ইলেকট্রন পাস হচ্ছে এট দ্য সেম টাইম প্রোটনের পাম্পিং হচ্ছে, ভিতর থেকে বাইরের স্পেসে আসতেছে, প্রতিটা কমপ্লেক্সের মধ্যে দেখো যাচ্ছে, যাওয়ার পরে আবার বের হয়ে এটাকে তৈরি হচ্ছে। পরের স্লাইডটাতে দেখো আর একটু এগুলো পরের গুলো অনেকটা রিলেভেন্ট। হ্যাঁ, দেখো এখানে যেমন কয়েকটা কমপ্লেক্স আছে, দেখো এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আমাদের যে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আছে সেই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে তোমার এরকম বিভিন্ন কমপ্লেক্স গুলা বাউন্ড অবস্থায় আছে, তাই না? যেমন কমপ্লেক্স 4টা আমরা এখানে বলছি, দেখো কমপ্লেক্স 4 এবং টোটাল 5টা জিনিস। কমপ্লেক্স 1 হচ্ছে কি, দেখো কমপ্লেক্স 1 এনএডিএস এবং হাইড্রোজেন আয়ন, তাই না? এইটা এই যে কমপ্লেক্স 1 হচ্ছে এটা, এখানে রিডক্স অফ মানে এনএডিএস থেকে ইলেকট্রনটা দিয়ে দিবে। দেখো ইলেকট্রনস গো টু কমপ্লেক্স 1, 4 protons pumped from matrix to internal। যখন ইলেকট্রনগুলো এই এনএডিএস থেকে যখন যাবে তখন 4টা প্রোটন এই তোমার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে ইন্টারমেমব্রেন স্পেসে পাস হবে, মানে অনেকটা কাপলিং এর মতো, ইলেকট্রন সরবে, প্রোটনটা এদিক থেকে এইদিকে মুভ করবে। আবার এফএডিএস2 থেকে দেখো এটা হচ্ছে কমপ্লেক্স 2 তে, দেখো কমপ্লেক্স 2 থেকে এফএডিএস2 রিডাকশন হবে। কি হবে দেখো, এটাকে বলছি আমরা কিউ, কোএনজাইম কিউ বলে এটাকে, পিকস আপ ইলেকট্রনস ফ্রম কমপ্লেক্স 1 and 2। এই কমপ্লেক্স 1 থেকেও সে ইলেকট্রন নিচ্ছে এবং কমপ্লেক্স 2 এর যে এফএডিএস2 আছে সেখান থেকে সে ইলেকট্রন নিচ্ছে, কিউটা না। এই পরে কি করতেছে সে ইলেকট্রন, এটাকে বলা হচ্ছে মোবাইল, দেখো মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার্স, মানে তারা এটা একটু মুভ করতে পারে। সে কি করবে, ধরো মুভ করে এখানে এসে এই কমপ্লেক্স 3 কে ইলেকট্রনটা দিয়ে দিবে। কমপ্লেক্স 3 কে যখন ইলেকট্রন দিবে তখনও যেটা হবে যে 4 প্রোটনস এখান থেকে আবার 4টা প্রোটন এদিক দিয়ে এখানে পাস হবে। দেখো এই যে 4 দেখাচ্ছে, এই যে 4 দেখাচ্ছে, ঠিক আছে? 4টা প্রোটন এদিক থেকে এদিকে পাস হচ্ছে। আবার কমপ্লেক্স 4 এ কি হচ্ছে দেখো, এই যে কমপ্লেক্স 4
হ্যাঁ সরি, এই কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রন যাবে এই যে সাইটোক্রোম সি, এই যে সি দেখতেছো এটাও ইলেকট্রন ক্যারিয়ার, সাইটোক্রোম সি তে যাবে, সাইটোক্রোম সি থেকে কমপ্লেক্স 4 এ ইলেকট্রনটা আসবে। যখন কমপ্লেক্স 4 এ ইলেকট্রন আসবে, দেখো এখানে দেখা যাচ্ছে দুইটা প্রোটন এদিক থেকে এদিকে যাবে। তাহলে দেখো 1 থেকে 2 থেকে কিউ 3 এবং সি এর মাধ্যমে 4 এ যখন ইলেকট্রনটা আসতেছে, সেখান থেকে দুইটা প্রোটন এদিকে ট্রান্সফার হচ্ছে। এই 4 থেকে এখন ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে নিবে, অক্সিজেন নিয়ে এই ওয়াটার তৈরি করবে। তাহলে আমাদের এইখানে ইলেকট্রন একদিকে যাচ্ছে, এট দ্য সেম টাইম আমাদের সবার শেষে গিয়ে অক্সিজেন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে নিয়ে পানি তৈরি করতেছে। এই হলো ঘটনা, বুঝছো? তাহলে আমরা দেখলাম যে দেখো 4টা 8টা 10টা প্রোটন এখানে পাস হলো। তার মানে এই জায়গাতে যে প্রোটনের কনসেন্ট্রেশন, তার চেয়ে এখানে প্রোটনের কনসেন্ট্রেশনটা বেড়ে গেল। এখন তোমরা জানো প্রোটনের কনসেন্ট্রেশন যেদিকে বাড়বে সেদিক থেকে তারা চাবে যেদিকে প্রোটনের কনসেন্ট্রেশন কম সেদিকে আসতে। সেখানে আসার জন্য কিন্তু তারা এমনি এমনি আসতে পারবে না। তোমরা বলতে পারছো স্যার এই প্রোটনটা তো এই দিক দিয়ে এখানে ঢুকতে পারতো, নো, কারণ এটা হচ্ছে তোমরা জানো এটা হচ্ছে তোমার মেমব্রেন, রাইট? মেমব্রেনটা এই প্রোটনকে এইদিকে পাস হতে দিবে না, এটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে। তারা শুধুমাত্র এখানে যে এই যে এটিপি সিনথেসিসের যে একটা ক্যারিয়ার আছে, এই ক্যারিয়ারের ভিতর দিয়েই শুধুমাত্র তারা পাস হতে পারবে। যখন এখানে এই যে অনেক প্রোটনের পরিমাণ বেড়ে যাবে, তখন একটা প্রোটন মোটিভ ফোর্সের ক্রিয়েট হবে, একটা ফোর্স। সেই ফোর্সের মাধ্যমে আলটিমেটলি এই প্রোটনটা এই দিক দিয়ে বের হয়ে আসবে এবং ওই ফোর্সটা তখন এটিপি কে ফসফোরাইলেশন করে এটিপি তৈরি করবে। তার মানে দেখো কি ঘটনা, ইলেকট্রন যদি ট্রান্সফার না হইতো প্রোটন এদিকে যাইতো না, আর প্রোটন এদিকে যদি না যাইতো তাহলে প্রোটন মোটিভ ফোর্সটা ক্রিয়েট হইতো না। প্রোটন মোটিভ ফোর্সটা যদি ক্রিয়েট না হইতো তাহলে প্রোটন এইদিকে আসতে চাইতো না, এদিকে আসতে না চাইলে এটিপি তৈরি হইতো না। আমি নেগেটিভ ভাবে কথাটা বললাম, প্রথমে বললাম পজিটিভ ভাবে, পরে বললাম যে না হলে কি হইতো। তার মানে এটিপি তৈরি হতো না, আমাদের কোনো ঘটনাই ঘটতো না। আবার এটাও সত্য যে এখানে যদি অক্সিজেন না থাকতো এজ এ অ্যাকসেপ্টর অফ ফাইনাল প্রোটন, ফাইনাল ইলেকট্রন, তাহলেও এই ঘটনাটা ঘটতো না। তাহলে আমরা বলতে পারি যে অক্সিজেনটা এখানে একটা বিরাট রোল প্লে করতেছে, তাই না? তাহলে এরকম টোটাল 5টা, তাহলে ইলেকট্রন ট্রান্সফার চেইনের মধ্যে এই যে টোটাল 5টা যে কমপ্লেক্স বা 5টা কম্পোনেন্ট, এই 5টা কম্পোনেন্ট তোমার পড়বা এবং কার কি কাজ সেটা আমি এখানে বলে দিচ্ছি, তোমরা এখানে পড়বা। টোটাল ঘটনা দেখা কি হচ্ছে, NADS এ কমপ্লেক্স 1 এ যাচ্ছে, কমপ্লেক্স 1 থেকে 2 তে কিউ তে যাচ্ছে, আবার এই যে কমপ্লেক্স সাকসিনেট থেকে কমপ্লেক্স 2 তে থেকে আবার এখানে ইলেকট্রন যাচ্ছে, কমপ্লেক্স 3 তে যাচ্ছে, সাইটোক্রোম সি তে যাচ্ছে, কমপ্লেক্স 4 এ গিয়ে পানি তৈরি হচ্ছে, ইলেকট্রন ট্রান্সফার, এই টোটালটা আর কি। হ্যাঁ, আচ্ছা এখন আসো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই যে ইলেকট্রন যে তোমার এই ঘটনাটা ঘটাচ্ছে, ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমেই, প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার মাধ্যমেই যে ইলেকট্রন ক্যারিয়ারের সাহায্যে যে তোমার ফসফোরাইলেশনটা হচ্ছে, তাই না? এই যে এটা হচ্ছে ফসফোরাইলেশন, এই যে এটিপিটার সাথে ফসফেট যুক্ত হচ্ছে, এটার নামই হচ্ছে তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা হ্যাঁ অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এর আগে মনে আছে তোমাদের বলতেছিলাম সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, তখন বলছিলাম ওইটা হয়তো তোমার সাবস্ট্রেট দিয়ে ফসফোরাইলেশনটা, আর এখানে হচ্ছে ইলেকট্রনের ট্রান্সফারের মাধ্যমে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করার মাধ্যমে, এই জন্য এটার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এবং এটা শুধুমাত্র হবে অ্যারোবিক অর্গানিজমের মধ্যে। এখন আমি তোমাদের তাহলে এখানে একটা ছোট্ট একটা ভিডিও আছে, আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সেই কথাগুলোই কিন্তু এখানে তোমরা একটু খেয়াল করতে পারবে। এটা জাস্ট একটা আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি। এটা একটা ব্যাকটেরিয়াল সেলের মেমব্রেন, এখানে এই যে দেখো বিভিন্ন ক্যারিয়ার গুলো আছে, এই ক্যারিয়ার দিয়ে যখন ইলেকট্রন পাস হবে, পাস হয়ে যাওয়ার পরে দেখবা কিভাবে প্রোটনের গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে, প্রোটনের গ্রেডিয়েন্টটা তৈরি হওয়ার ফলে কিভাবে এই প্রোটন মোটিভ ফোর্সের মাধ্যমে ইলেকট্রন এদিক দিয়ে পাস হচ্ছে, এই প্রোটনগুলো পাস হচ্ছে, পাস হওয়ার ফলে এখানে এটিপিটা তৈরি হচ্ছে। আমি হোপ করতেছি তোমরা বুঝবে এটা, দেখো তাহলে। হ্যাঁ প্লিজ। এই হচ্ছে তোমাদের ধরো এক্সাম্পল একটা NADS ইলেকট্রন ক্যারিয়ার, রাইট, যেটা আমরা TCS সাইকেল থেকে পাইলাম। আচ্ছা তোমরা কি ভয়েস শুনতে পাও সে যে বলতেছে? না স্যার, স্যার ভয়েস শোনা যাচ্ছে না। আপনি স্যার একটু বলে দিন স্যার। এখন শুনতেছো? না স্যার। তোমরা কি এখন শুনতে পাচ্ছ? আমি কিন্তু শুনতে পাচ্ছি। না স্যার শুনতে পাচ্ছি আমরা না। স্যার ওই ব্যাচটা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? ওকে, তাহলে আমি সাথে সাথে একটু বলার চেষ্টা করি কেন এটা হওয়ার কারণ কি, আই ডোন্ট নো। আচ্ছা দেখো এই যে NADS টা পাইলাম কোথা থেকে আমরা, ওই যে TCS সাইকেল থেকে। দেখো এখন কি হয়।
এই যে দেখো এটা একটা ব্যাকটেরিয়াল সেলের মেমব্রেন বলতেছে আমি যেটা বললাম। এই যে এখানে মনে করো প্রোটন এবং ইলেকট্রনের একটা ব্যাপার আছে। প্রোটন এবং ইলেকট্রন এরা কি জানো কাপলিং, একটা সাহায্যে একটা হেল্প নেয়। এই যে বিভিন্ন ক্যারিয়ার গুলো এখানে বলতেছে। এইটা হলো তোমার কি জানো, এটা হচ্ছে তোমার আমাদের যে জিনিসটা দরকার অক্সিজেন, এইখানে অক্সিজেনটা কাজে লাগবে, পরে আবার আসবে। দেখো এই যে NADH থেকে দেখো কি হলো, এই দেখো প্রোটন চলে যাচ্ছে, ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এই দিক থেকে প্রোটনটা পাস হয়ে গেল। দেখো NADH ইলেকট্রন দিয়ে দিচ্ছে, সাথে কাপলিং হিসাবে প্রোটন চলে যাচ্ছে। দেখো এই যে কোএনজাইম কিউ যেভাবে হোক, ইলেকট্রন যখনই যাবে, ইলেকট্রনের এই প্রোটন ছাড়া ইলেকট্রন পাস হতে পারবে না। বুঝলে না? এই যে প্রোটন মনে করে এইভাবে ইলেকট্রন গেল, কোথায় যাবে ইলেকট্রন? দেখো তাহলে এই যে ইলেকট্রন যাচ্ছে কোথায় গেল, এই যে অক্সিজেন নিয়ে পানি হয়ে গেল। দেখো দুইটা হাইড্রোজেন লাগবে, অক্সিজেনের মাধ্যমে ইলেকট্রনটা নিয়ে পানি হয়ে যাচ্ছে। খেয়াল করছো? এই ওয়াটার হয়ে গেল, তার মানে ইলেকট্রনের ঘটনা শেষ। কিন্তু এই ইলেকট্রন কিন্তু একটা ঘটনা ঘটায় ফেলছে কি, এখানে দেখো প্রচুর হাইড্রোজেন আয়ন, একটা প্রোটন মোটিভ ফোর্স ক্রিয়েট হয়েছে। এই প্রোটনটা শুধুমাত্র এটা দিয়ে পাস হবে। দেখো যখন প্রোটনটা পাস হচ্ছে, যে এনার্জিটা ক্রিয়েট হচ্ছে, সেই এনার্জিটা ADP ফসফেটকে মিলে ATP তৈরি করতেছে। এই এনজাইমটা, এখানে একটা এনজাইম কাজ করে, নাম হচ্ছে ATP সিনথেস। ইজ ইট ক্লিয়ার? অন্তত এইটুকু। জি স্যার। জি স্যার। ওকে, হোপফুলি। তাহলে এখন আসি আমরা হ্যাঁ এই আর কি। ইনফ্যাক্ট এইটাকে বলা হয়, বুঝছো, একজন বিজ্ঞানী এটা আবিষ্কার। এটা দেখো তোমরা যে এই জিনিসটা এত সুন্দরভাবে আজকে দেখলা, জানলা, এটা নিশ্চয়ই একদিনের ফসল না। মানুষের যুগ যুগ ধরে রিসার্চ করে কিন্তু এগুলো বের করছে। একটা সেলের মধ্যে, একটা সেলের মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই একটা ঘটনা ঘটতেছে। একটা সেল আমি খালি চোখে দেখতে পাই না, সেই সেলের ভিতরে এরকম একটা কোঅর্ডিনেটেড ওয়েতে এরকম প্রিসাইসলি একটা ঘটনা ঘটতেছে। চিন্তা করা যায়? হাউ ইজ ইট পসিবল? দ্যাট ইজ দ্য ক্রিয়েশন অফ গড, রাইট? আচ্ছা, এখানে দেখো এই যে সিস্টেমটা না, যেটা এতক্ষণ গল্প করলাম, আসলে এটা একটা নাম দেওয়া হয়েছে যে কেমি অসমোটিক হাইপোথিসিস বা কেমি অসমোটিক থিওরি এন্ড ATP সিনথেসিস। এই কেমি অসমোটিক থিওরির মাধ্যমেই আসলে এই ATPটা সিনথেসিস হয়। আমি এতক্ষণ যে কথাগুলো ডিসকাস করছি, এটাকে তোমাদের জন্য সুবিধার জন্য আমি আবার একটু এক্সপ্লেইন করছি এখানে সিম্পল ওয়েতে। যে দেখো, আচ্ছা আমি খুব কুইকলি বলি না। Chemi osmotic theory explain how ATP is generated in the mitochondria via electron transport chain, বা তাই না? Electron transport chain is an oxidative phosphorylation reaction takes place in the inner membrane of the mitochondria. আমি আশা করছি তোমরা বুঝতেছো এই কথাগুলা। It begins with NADH and FADH2 that loses electrons, না ইলেকট্রন লস করে। These electrons are transferred along the chain, তাই না? আমরা জানি যে ট্রান্সফার করতেছে। As each complex accepts electron and passes it, energy is released. যখন ইলেকট্রনগুলা এই যে ট্রান্সপোর্ট চেইনের ভিতরে যে কমপ্লেক্স গুলো আছে, তারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, তখন একটা এনার্জি রিলিজ করতেছে। এই এনার্জিটার মাধ্যমে কিন্তু এই যে প্রোটনগুলো তোমার এই ভিতরের দিকে যাচ্ছে। This energy is used to pump the protons move against the concentration gradient from the matrix of the mitochondria to the inner membrane. খেয়াল করো, তোমরা তো দেখলে যে এখানে একটা সময় প্রোটনের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সরি এই জায়গাটাতে, হ্যাঁ, প্রোটনের পরিমাণটা এখন, তার মানে এইদিকে প্রোটনের কনসেন্ট্রেশন কম। কমের এগেইনস্টে, মানে কম থেকে বেশির দিকে যাওয়া কিন্তু টাফ। এই কম থেকে বেশির দিকে কিভাবে যাচ্ছে? এই যে ইলেকট্রন যখন ছুটতেছে, তখন একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। এই ফোর্সটাই এই কম প্রোটনগুলা কম গ্রেডিয়েন্ট থেকে বা কম কনসেন্ট্রেশন থেকে বেশির দিকে নিতে হেল্প করতেছে। দেখো, ইভেন্চুয়ালি there is a high concentration of protons build up the membrane space and protons try to move back into the matrix. তখন এখানে একটা কনসেন্ট্রেশন বেড়ে গেল, এখন এরা চেষ্টা করবে কি ভিতরের দিকে ঢুকতে। সেটাই বলতেছে try to move back into the matrix. However, the inner membrane is impermeable. যেটা তোমাকে বললাম যে এই মেমব্রেনটা, ইনার মেমব্রেন, এটা হচ্ছে আউটার মেমব্রেন না, এটা হচ্ছে ইনার মেমব্রেন। এই স্পেসটাকে বলা হচ্ছে যে তোমার আউটার ইনার মেমব্রেন স্পেস। এখান থেকে তো তোমার কথা হচ্ছে স্যার এই প্রোটনটাতে এদিক দিয়ে ঢুকে যেতে পারতো, আবার ঢুকতে পারবে না, বিকজ দিস ইজ ইম্পারমিবল, এন্ড দ্যাট ইজ ওয়াই a proton motive force is set up and ATP synthesis undergoes conformational change. এখানে ATP synthesis যে একটা, এটা তো প্রোটিনের মতো একটা চ্যানেলের মতো, আসলে এটা একটা কনফর্মেশনাল চেঞ্জ ঘটে, এবং এর ফলে কি হয়, এই প্রোটন মোটিভ ফোর্সটাকে ইউজ করে ATP ADP right? ATP synthesis allows the proton to diffuse back
টু দ্য ডাউন দেয়ার গ্রেডিয়েন্ট। তারপরে কি হচ্ছে, এই এটিপি সিনথেসটা এই প্রোটনগুলোকে এদিকে নিয়ে আসতে হেল্প করতেছে, তার ফলে এই এডিপিটা ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে। এবং দিস হাইপোথিসিস, এই যে কেমিওস্ট্যাটিক হাইপোথিসিস ওয়াজ প্রপোজড বাই পিটার মিশেল, রাইট? এই পিটার মিশেল এইটা আবিষ্কার করার ফলেই সো ফার এটা হচ্ছে অ্যাকসেপ্টেড একটা হাইপোথিসিস, এবং হি ওন দ্য নোবেল প্রাইজ ইন 1978। তার মানে দেখো টিসি সাইকেল এই যে পিটার মিশেল আবিষ্কার করলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যে চেইনের মাধ্যমে যে কেমিওস্ট্যাটিক হাইপোথিসিসটা দিলেন এবং দেওয়ার ফলে যে এটিপি সিনথেসিসটা হয়, সেটা তোমার এই যে নোবেল প্রাইজ দিছে ওনাকে কেমিস্ট্রিতে ইন 1978, তাই না? আমরা যে লাইফের যে এনার্জি যে রহস্য, সেই রহস্যটা উনি উন্মোচন করছে, যার ফলে উনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তোমার 1978-এ। তোমরা কি এখন আমাকে তাহলে জাস্ট তোমাদের মাথার মধ্যে কি এইটুকু আসছে না যে গ্লাইকোলাইসিস আমার গ্লুকোজ থেকে শুরু হলো, সেই গ্লুকোজ থেকে কিভাবে পাইরুভেট তৈরি হচ্ছে, ওইখানে কয়টা এটিপি তৈরি হচ্ছে, কয়টা এনএডিএইচ তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পর পাইরুভেটটা কিভাবে এসিটাইল কোয়ে হচ্ছে, এসিটাইল কোয়ে হওয়ার ফলে কিভাবে এসিটাইল কোয়েটা টিসিএস সাইকেলে ঢুকতেছে, টিসিএস সাইকেলে ঢোকার পর ওইখানে কিছু এটিপি তৈরি হচ্ছে বা জিটিপি তৈরি হচ্ছে, এবং কিছু এনএডিএইচ এবং এফএডিএস2 তৈরি হচ্ছে। সেই এনএডিএস এবং এফএডিএস2টা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে পাস হয়ে অক্সিজেনে যাচ্ছে। এই অক্সিজেনে যাওয়ার ফলে ওয়াটার তৈরি হচ্ছে, এবং এই ইলেকট্রন ট্রান্সফারের কারণে একটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হচ্ছে, যেটাকে আমরা কেমিওস্ট্যাটিক হাইপোথিসিস বলতেছি। এবং সেই প্রোটন মোটিভ ফোর্সের মাধ্যমে কিভাবে এটিপি ফসফোরাইলেশন হয়ে এটিপি তৈরি করতেছে। এটা একটা গল্পের মতো, এটা কি তোমাদের মাথায় খেলতেছে, আসতেছে? জি স্যার। ওকে, হ্যাঁ, দ্যাট ইজ মাই পারপাস ইন ফ্যাক্ট। স্যার আগেও তো স্যার এটিপি উৎপন্ন হয়েছে, আবার স্যার এটিপি উৎপন্ন করা দরকার কি? হ্যাঁ, কোথায় এটিপি উৎপন্ন হয়েছে? মানে স্যার ক্র্যাব সাইকেল ওখানে তো স্যার। আচ্ছা, তো তোমার এনার্জি দরকার নাই, তোমার কি অল্প হইলে দরকার? তোমার তো, এবং খেয়াল করো ক্রেব সাইকেল এখানে কয়টা এটিপি পাইছো তুমি? দুইটা না কয়টা? একটা পাইছো। আর মনে আছে গ্লাইকোলাইসিসে কয়টা পাইছিলা? মনে হয় দুইটা এটিপি পাইছিলা, মনে আছে? জি স্যার। এই তিনটা এটিপি দিলে তোমার হবে? যত হবে তত ভালো না? এবং এটা একটা সিস্টেম, এই সিস্টেমের ভিতরে অলরেডি অ্যাপ্রুভড যে কতগুলো এটিপি তৈরি হতে পারে। আমরা পরে দেখবো একটা সময় ক্যালকুলেশন করব। 38 মেবি হবে। হ্যাঁ, টোটাল আমরা ক্যালকুলেশন করব যে আসলে কয়টা এটিপি পাইলাম আমরা টোটাল, না? এটা তো তোমাদের একদিন ক্লাসে বলছিলাম যে আমরা ক্রেব সাইকেল বলি, এই ক্রেব সাইকেলে আসলে একটা এটিপি পাচ্ছি মাত্র, কিন্তু এই ঘটনা ঘটাবে হচ্ছে এই যে এগুলা, সরি একটা না, ধরো দুইটা এসিটাইল কোয়ে যদি ঢুকে, কারণ আমরা দুইটা পাইরুভেট থেকে দুইটা এসিটাইল কোয়ে পাবো, পরে দুইটা এটিপি পাবো, না? কিন্তু 6টা এনএডিএইচ পাবো এবং দুইটা এফএডিএস2 পাবো। তাহলে এরা কতটুকু কন্ট্রিবিউট করতেছে দেখো পরে। তা আমি হোপফুলি এই কেমিওস্ট্যাটিক হাইপোথিসিসটা তোমরা বুঝছো। আচ্ছা, এটা একটা জাস্ট আমি সেলুলার রেসপিরেশন, আসলে একটা কমন একটা ডায়লগ এখানে, মানে কমন একটা সিনারিও তোমাদের দেখাইছি। দেখো, ফুড খাবার পরে যে কোনো অ্যারোবিক অর্গানিজমস, হ্যাঁ, অ্যারোবিক অর্গানিজম যে কেউ হতে পারে, সেটা গাছ, মাছ, মানুষ, যে কেউ ফুড খাবে। ফুডের মধ্যে আমরা প্রোটিন পাবো, পলিস্যাকারাইড পাবো, লিপিড পাবো মেইনলি, হ্যাঁ। তারপর তারা প্রোটিন থেকে ছোট ছোট মলিকুল অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, এখানে সিম্পল সুগার গ্লুকোজ তৈরি হবে। লিপিড থেকে সিম্পলি ফ্যাটি অ্যাসিড পাবো, গ্লিসারল পাবো, হ্যাঁ। তারা দেখো তার মধ্যে এই সুগার গুলো তোমার গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট তৈরি করবে, এখানে কিছুটা এটিপি পাবো। অ্যামাইনো অ্যাসিড গুলো আলটিমেটলি তারা পাইরুভেট তৈরি করতে পারে, এসিটাইল কোয়ে তৈরি করতে পারে। ফ্যাটি অ্যাসিড গুলো কিন্তু ডিরেক্টলি এসিটাইল কোয়ে তৈরি করবে, কারণ আমি তোমাদের মনে আছে বলছিলাম যেই হোক না কেন আমার টিসি সাইকেলের জন্য দরকার এসিটাইল কোয়ে, হ্যাঁ। এই এসিটাইল কোয়ে আমি গ্লুকোজ থেকে পাচ্ছি, ফ্যাটি অ্যাসিড থেকেও পাচ্ছি, মানে লিপিড থেকেও পাচ্ছি, প্রোটিন থেকেও পাচ্ছি। এখন এই এসিটাইল কোয়েটা ক্রেব সাইকেলে ঢুকলো, ঢোকার পরে যে রিডিউসিং পাওয়ার বলা হয়, যে এনএডিএস এফএডিএস2 পাইলাম, তারা এইটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আসলো, এসে অক্সিজেনের মাধ্যমে ওয়াটার তৈরি হলো, সাথে সাথে আমি এটিপিও পাচ্ছি এবং ওয়েস্ট প্রোডাক্ট পেলাম, ঠিক আছে। এই অ্যামোনিয়া তৈরি হবে, কার্বন ডাই, এই ওয়েস্ট প্রোডাক্টগুলো আমাদের বডি থেকে এখন এক্সক্রিট হবে, হ্যাঁ। এটা হলো ওভারঅল সেলুলার রেসপিরেশন, রাইট? নট অনলি গ্লুকোজ বাট অলসো প্রোটিন এন্ড আদার লিপিডস অ্যাজ ওয়েল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটিপির ক্যালকুলেশনটাতে যাওয়ার আগে আমি একটা বিষয় আলাপ করি এখানে, এই যে বায়োসিনথেটিক রোল অফ টিসিএস সাইকেল। দেখো তোমাদের মনে যদি মনে থাকে, আমি টিসিএস সাইকেল পড়ানোর শুরুতে একটা কথা বলছিলাম যে টিসিএস সাইকেলের ওয়ান অফ দ্য বিগ পারপাস হচ্ছে টু জেনারেট দ্য রিডিউসিং পাওয়ার এন্ড এনার্জি, রাইট?
like NADH এবং APDH. But the another big role হচ্ছে it will provide some metabolites that play important role for the synthesis of various molecules, important molecules. So this is called biosynthetic role of TCA cycle. দেখো তোমরা কি হয়, পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে পাইলে না, এবং তোমরা জানো এই পাইরুভেট থেকে আমরা সরাসরি অক্সালোএসিটেটও পাওয়া সম্ভব। এই যে অক্সালোএসিটেটটা সাইট্রেট হয়, আরো তোমরা জানো অক্সালোএসিটেট এটা সাইট্রেটের পরে আলফা কিটো গ্লুটারেট সাকসিনাল কোয়ে সাকসিনেট এরকম তৈরি হয়, এই সাইকেলটা চলতেই থাকে। মিনহোয়াইল কি হয় দেখো, এই অক্সালোএসিটেটটা অ্যাসপার্টেটে কনভার্ট হওয়ার পরে সেটা আবার অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে, পিউরিন তৈরি করতে পারে, পিরিমিডিন তৈরি করতে পারে। তোমরা কি জানো পিউরিন এবং পিরিমিডিন কোথায় লাগে কাজে? স্যার ডিএনএ আরএনএ তৈরি, রাইট, ডিএনএ আরএনএ তৈরি হতো না যদি তোমার এই টিসিএ সাইকেলের এই ইন্টারমিডিয়েটটা এখান থেকে এইদিকে না যাইতো। তার মানে তোমরা বলতে পারো যে ইটস এ গ্রেট রোল অফ টিসিএ সাইকেল ইন্টারমিডিয়েট। আচ্ছা, তারপরে দেখো সাইট্রেট থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, স্টেরল তৈরি হবে, ওই যে ইনফ্যাক্ট হয়তোবা কোলেস্টেরল ওইদিকেও চলে যাবে, স্টেরল কোলেস্টেরল ওয়ান কাইন্ড অফ কোলেস্টেরল, ঠিক আছে, স্টেরল। সাইট্রেট থেকে এই যে কিটোগ্লুটারেটটা কি করে দেখো, গ্লুটামেটের মাধ্যমে আদার অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে এবং পিউরিন তৈরি করবে সে। সাকসিনাল কোয়ে থেকে দেখো পোরফাইরিন তৈরি করবে, হিম এবং ক্লোরোফিল তৈরি করবে। প্লান্টের মধ্যে জানো ক্লোরোফিল দরকার, তোমাদের জানো আমাদের আরবিসি যে আছে, আরবিসি যে থাকে হিম বলে না, ওইখানে যে রিংটা আছে সেই রিংটাকে বলে পোরফাইরিন রিং। এই পোরফাইরিন রিংগুলো তৈরি হবে সাকসিনাল কোয়ে থেকে। তো এইটা যদি না হইতো তোমার বডিতে আরবিসি তৈরি হতো না, রক্ত তৈরি হতো না। But at the same time, now we can understand that there are various roles of TCA cycle that has important role for the synthesis of various important molecules in our body, in any organisms. For example, we can understand that they will play a role for the formation of purine, pyrimidine, as well as various amino acids, as well as fatty acid and sterol, as well as for the synthesis of heme and chlorophyll. ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? তোমরা এখন কথা হচ্ছে যে আমি কিন্তু এখানে এই ভাষাটা কিন্তু আমি আর কোথাও তোমাদের এক্সপ্লেন করি না, তোমরা এই ভাষাটা তো নিজে লিখতে পারবা। আমি যদি তোমাদের বলি যে প্লিজ এক্সপ্লেন দ্য বায়োসিনথেটিক রোল অফ টিসিএ সাইকেল, and then again if you want to understand more, so you should search in Google. I'm sure you will get many information about this, how the TCA cycle can play important role in the biosynthesis of various molecules. বুঝছো সবাই? তোমাদের ইন্টারেস্টের কারণে কিন্তু তোমরা কিন্তু এগুলো দেখতে পারো। এখন এখানে একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা দেখো, তোমার এই অক্সালোএসিটেটটা যদি স্পার্টেড হয়ে যদি এই সমস্ত জিনিস তৈরি করাতে ব্যস্ত থাকে, এটা যদি এইদিকেই ড্র্যাগ হয়ে যায়, মানে এইদিকেই সে মানে বাইপাস হয়ে যায়, তখন একটা ঘটনা ঘটতে পারে না যে অক্সালোএসিটেটের শর্টেজ হবে, ফলে এসিটাইল কোয়ে আর ঢুকতে পারবে না। কারণ এসিটাইল কোয়ে অক্সালোএসিটের সাথে বাইন্ড না করলে কিন্তু সাইট্রেট তৈরি হবে না, ফলে এই সাইকেলটা কিন্তু চলবে না। তখন কি তাহলে আমরা বলতে পারি না অক্সালোএসিটেটটা যদি এই ঘটনা ঘটাইতে থাকে তাহলে কি হয়, একটা শর্টেজ হওয়ার পসিবিলিটি আছে। জি স্যার। এই শর্টেজ, কারণ এসিটাইল কোয়ে তখন আর এই ঘটনা ঘটতে, তখন কি হবে, এইটাকে কম্পেনসেট করতে, কম্পেনসেট মানে তোমরা জানো যে মানে ক্ষতিপূরণ করতে হবে। এই ক্ষতিপূরণ রিঅ্যাকশনটার একটা ইংলিশ হচ্ছে অ্যানাপ্লেরোটিক রিঅ্যাকশন, সিম্পলি বলা হয় অ্যানাপ্লেরোসিস বা অ্যানাপ্লেরোটিক রিঅ্যাকশন, মানে এইটা ক্ষতিপূরণটা করতে হবে। ক্ষতিপূরণটা করার জন্য কি হয় দেখো, অনেক দেখো এমন হতে পারে যে সাইট্রেট এইদিকে চলে যাচ্ছে, তখন কি হয় তোমার বেশি পরিমাণে অক্সালোএসিটেট লাগবে যে প্লিজ তুমি, আমি আরো সাইট্রেট তোমাকে দিচ্ছি, সাইট্রেট দিচ্ছি, তুমি এই ঘটনা ঘটাইতে থাকো। বুঝতে পারছো? তখন এটাকে এই যে বলা হয় রিপ্লেনিশিং রিঅ্যাকশন। That is called anaplerosis is the act of replenishing TCA cycle intermediates that have been extracted for biosynthesis. মানে এই TCA cycle intermediates গুলো যে biosynthesis extraction হলো, হ্যাঁ, সেগুলোকে ক্ষতিপূরণ করতে হবে। ক্ষতিপূরণ করার জন্য যে রিঅ্যাকশন গুলো ইনভলভ তাদেরকে বলা হয় অ্যানাপ্লেরোটিক রিঅ্যাকশন। এই প্রসেসটাকে বলা হয় অ্যানাপ্লেরোসিস। এবং খেয়াল করে একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, যদি তোমার এই অক্সালিক এসিটেটটা এই দিক দিয়ে চলে যায়, শর্টেজ হতে পারে, তখন পাইরুভেটটা ডাইরেক্টলি অক্সালিক এসিটেটে কনভার্ট হতে পারে। দেখো, the pyruvate can be converted into oxalic acetate with the help of this enzyme that is called pyruvate carboxylase। দেখো, অক্সালিক এসিটেট তৈরি করবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ an anaplerotic reaction। তাই না? আমি আশা করি তুমি বুঝছো এটা। শুধু কি পাইরুভেটটাই তৈরি করবে অক্সালিক এসিটেটটা? কোশ্চেনটা হচ্ছে যে
এইটা হচ্ছে একটা মেজর আসলে পাইরুভেটটা অক্সালোএসিটেটে যখন তোমার হেল্প করবে, কারণ অক্সালোএসিটেটটা শুধু এখানে কেন দেখাচ্ছি জানো, এটা একটা বিগ ফ্যাক্টর, কারণ এটা হচ্ছে এন্ট্রি। কিন্তু এমনও হতে পারে যে অন্য কোনো একটা সোর্স থেকে আবার তোমার আলফা কিটোগ্লুটারেট আসতেছে বা সাকসিনাল কোয়ে আসতেছে, কেমন? সেইটাকেও তুমি বলবা অ্যানাপ্লেরোটিক রিঅ্যাকশন। কেমন? আমি একটা দেখাচ্ছি শুধুমাত্র এখানে, যে পাইরুভেটটাও যে পাইরুভেট যে সরাসরি অক্সালোএসিটেটে কনভার্ট হতে পারে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আসো, এটা অলরেডি আমি ডিসকাস করছি, আর ডিটেইলস বলবো না। ফসফোরাইলেশন, এই যে জানো যে কোনটাকে আসলে ফসফোরাইলেশন বলা হয়, দুইটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা জাস্ট একটা আমি মানে পার্থক্যের মতো করে তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। আর দেখো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইল, ও একটু আগে বললো না যে স্যার ওইখানে তো এটিপি হচ্ছে, আর এটিপি হওয়ার কি দরকার? দেখো ওইখানে মাত্র 10% এটিপি তৈরি হয় গ্লাইকোলাইসিসের মাধ্যমে বা ক্রেবস সাইকেলের ওই জায়গায়, আর বাকি 90% এটিপি তৈরি হয় তোমার এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে। আমার তো দরকার, তাই না? 90%, ক্যান ইউ ইমাজিন? এই যে এখানে দেখাচ্ছে টোটাল 4টা, এখানে টোটাল 34, টোটাল 38 এটিপি তৈরি হচ্ছে। আলটিমেটলি 38 এটিপি আর প্রোডিউসড পার মলিকুল অফ গ্লুকোজ দ্যাট ইজ ডিগ্রেডেড টু কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার বাই রেসপিরেশন। এখানে ওই এক্সাম্পলটা, এই যে সাবস্ট্রেটের ফসফেনল পাইরুভেট এবং পাইরুভেটের এখানে এক্সাম্পলটা আবার দেখানো হয়েছে। হ্যাঁ, তারা আলটিমেটলি যে এটিপি তৈরি করতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসলে আমরা একটু ওই ক্যালকুলেশনটা দেখি তো। তোমার, আমার মনে হয়, আমি শিওর তোমরা মনে করতে পারবা যারা অ্যাটেনটিভ ছিল ক্লাসে, গ্লাইকোলাইসিসের মাধ্যমে 2টা এটিপি হয়, নেট গেইন ছিল আমাদের 2টা এটিপি আর 2টা এনএডিএস, তাই না? মনে আছে? জি স্যার। শুধু গ্লাইকোলাইসিসে, মানে গ্লুকোজ থেকে পাইরুভেট পর্যন্ত। আবার অক্সিডেটিভ যখন ওই পাইরুভেটটা আবার এসিটাইল কোয়েতে পরিণত হচ্ছে না, তখন আবার ওখানে আমরা 2টা এনএডিএস পাই। কেমন গেল? তারপরে আসতো টিসি সাইকেল বা ক্রেবস সাইকেল, সেখানে 6টা এনএডিএস পাবো আমরা। খেয়াল করো, এটা কিন্তু আমরা 2 মলিকুল পাইরুভেট থেকে বলতেছি, মানে এসিটাইল কোয়ে বলতেছি। হ্যাঁ, 6টা এনএডিএস পাবো, 2টা এফইডিএস2 পাবো এবং 2টা জিটিপি পাবো। ওই জিটিপিটাই আসলে এখানে 2টা এটিপি বলা হচ্ছে। কেমন? তাহলে টোটাল কি হবে দেখো, 2টা এটিপি 2টা এটিপি, 2টা এনএডিএস থেকে 4টা থেকে 6টা এটিপি পাওয়া যায়। এটা কেন পাওয়া যাবে এটা আসতেছি পরে। তারপর 2টা এনএডিএস থেকে যদি আমরা বলি যে 1 এনএডিএস ইকুইভ্যালেন্ট টু 3 এটিপি, হ্যাঁ, তখন 3 দুগুণা 6টা এটিপি পাবো আমরা। আবার 6টা মানে তাহলে 3 6 18টা, 2টা মানে হচ্ছে আবার একটা এফইডিএস2 মানে হচ্ছে 2টা এটিপি, তাহলে 2 দুগুণা 4টা এটিপি, আর 2টা জিটিপি মানে হচ্ছে তোমার 2টা এটিপি। এখানে টোটাল যদি কাউন্ট করে এইভাবে দেখবা 36, আর এইভাবে যদি কাউন্ট করে 6টা ধরে তাহলে হবে তোমার 38। এখন কথা হচ্ছে স্যার এখানে 4 থেকে 6 কেন দেখানো হচ্ছে না, এটা আমি একটু বলি। হ্যাঁ, গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে বলো তো? সাইটোপ্লাজমে। সাইটোসোলে, রাইট? তো তার মানে, হ্যাঁ সরি, মাইটোকন্ড্রিয়াতে কেউ বলতে চাচ্ছিল গ্লাইকোলাইসিস হয়? প্লিজ কনফার্ম করো, গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোসল। আর ক্রেবস সাইকেলটা বা এই বাকি ঘটনাটা ঘটতেছে তোমার মাইটোকন্ড্রিয়াতে। কেমন? হ্যাঁ, তাহলে এই যে এনএডিএসটা কোথায় আছে? সাইটোসোলের মধ্যে আছে। এই সাইটোসোলের মধ্যে যে এনএডিএসটা আছে না, এরা না আসলে ভিতরে ঢুকতে পারে না, মাইটোকন্ড্রিয়ার ভিতরে মানে ইজিলি ঢুকতে পারে না, বুঝতে পারছো? তো এই ঢুকার ফলে এরা ওই যে মেলেট স্পার্টেট শাটেল আছে, আমি আসলে ডিটেলসে যাব না, জাস্ট বলে রাখি ওই মেলেট স্পার্টেট মানে ইউক্যারিওটিকের মধ্যে আমি বলতেছি না, ইউক্যারিওটিক অর্গানিজমের মধ্যে এই এনএডিএসটার মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন আছে সেটা পাস করতে পারে না। তো ওদেরকে একটু আসলে কান ধরে ঢুকাইতে হয় ভিতরে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ভিতরে। এই ঢুকানোর জন্য একটা শাটেল আছে, ওটার নাম হচ্ছে মেলেট স্পার্টেট শাটেল, বুঝতে পারছো? তো এই মেলেট স্পার্টেট শাটেলটা কি করে, এই এনএডিএসটাকে নিয়ে মেলেটটা ওখানে ভুলে গেছি এসপার্টেটে কনভার্ট করে বা সামথিং, ওই মেলেটটা পরে আবার এসপার্টেটটা মেলেটে হয়, মেলেটটা কি করে মাইটোকন্ড্রিয়া, মেলেটটা ঢুকানোর জন্য আবার তোমার শাটল আছে, একটা সিস্টেম আছে বা চ্যানেল আছে, মেলেটটা ঢুকে এনএডিএস আবার সে এনএডিএস তৈরি করে। তার মানে কি হলো, মেলেটটা এখানে হেল্প করলো এনএডিএসটা এই টিসি সাইকেলে যে হবে কোথায় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে ঢুকাইতে হেল্প করলো। তখনই কি হয় জানো, তখনই আমরা যে নরমালি হিসাব করি যে একটা এনএডিএস থেকে আমরা 3টে এটিপি পাই, আসলে তখন আসলে এটা এক্স্যাক্টলি ট্রু না। মানুষ অ্যানালাইসিস করে অনেক প্রুফ করে দেখছে যে না, দিস ইজ নট ট্রু যে একটা এনএডিএস থেকে 3টে এটিপি হয়, কমে যায়। তখন একটা এনএডিএস থেকে 3টা হয় না, আসলে 2.5 এই যে দেখো, বা 2টা হয় আসলে, বুঝতে পারছো? অনেকে 2.5 বলে, অনেকে 2টা বলে, বা আমরা 2টাই ধরলাম।
তখন কি হয় জানো, একটা NADH থেকে আসলে তিনটে ATP না পেয়ে আমরা দুইটা পাই। এখানে যে ক্যালকুলেশনটা দেখানো হয়েছে সেখানে আমি দুইটা বলতেছি, তাহলে দুইটা কয়টা পাবো? চারটা। এই যে একটা সিস্টেম, আসলে এটা তো প্রোটনের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো? এখানে প্রোটনের কিছু হয়তো লস হয়ে যায় ইত্যাদি কারণে নেট হিসাবটাতে করে দেখা হয়েছে যে না, তিনটা ATP হয় না, এখান থেকে দুইটা ATP সম্ভব। এই জন্য 2 2 4। সবাই কি বুঝতে পারছো? মানে পেজটা কোথায়, ঘটনাটা কোথায় ঘটে, যার জন্য আমরা 6 এর জায়গায় 4 বলতেছি। কেমন? এই জন্য তোমরা যখন পড়বা তখন দেখবা কোনো জায়গায় লেখা আছে 36, কোনো জায়গায় লেখা আছে 38, বাট দিস ইজ দ্য রিজন। এবং আরো ইম্পর্টেন্টলি বলি, তোমরা যদি এখনই একটু গুগল করো, কোনো জায়গায় দেখবা কি 30 থেকে 32 আছে, তাই না? তোমরা দেখো 30, 32 বা তোমরা ইন্টারমিডিয়েট পড়ছো কিনা আমি জানি না, খেয়াল করবা। তখন সেটা কেন জানো? এই যে আমরা এখানে যেমন তিনটা ধরছি না, একটা NADH মানে হচ্ছে তোমার তিনটা ATP, তারা ধরছে কি একটা NADH মানে হচ্ছে 2.5 ATP। তখন এই জায়গায় 12 জায়গায় হয়ে যাবে, এই 6 2 12 মানে 18 জায়গায় হয়ে যাবে কত? 15টা। এবং একটা APDH2 মানে তখন তারা ধরে 1.5 ATP। তখন এখানে 4 এর জায়গায় হয়ে যাবে কি 1.5 2 3, 1.5 × 2 মানে 3। তো দেখো এখানেই কিন্তু 4টা কমে গেল, 4টা কমে যাওয়ার ফলে কিন্তু 32 হয়ে গেল। বুঝাইতে পারছি কথাটা? কেউ দেখবা কোনো জায়গায় বলছে যে না, একটা NADH হিসাবে ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 2.5 ATP, নট 3। ওই 2.5 ATP ধরে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবা এটা আবার হয়ে যাবে 30 বা 32। এখন তোমার কথা হচ্ছে যে স্যার কোনটা সত্য? আসলে বিভিন্ন অ্যানালাইসিস করে দেখা গেছে কেউ ওই 2.5 দিয়ে যখন ক্যালকুলেশন করছে তখন কমে গেছে, কেউ যখন 3 দিয়ে ক্যালকুলেশন করছে তখন এরকম 36 to 38 পাওয়া গেছে। দেখো, each NADH produces net 2 ATP instead of usual 3 due to NADH transport over the mitochondrial membrane। এই জায়গায় যে তোমাদের এখানে আমি আলাপ করলাম যে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে ঢোকার জন্য মেলেট স্পার্টেড শাটেল আছে। আমি আশা করি তোমরা বুঝছো। সরি, আমি এক্সস্টেড হয়ে গেছি, আমি আজকে আর যাব না। নেক্সট ক্লাসে দেখো আমি কি পড়াবো, যে সিনথেসিস অফ গ্লাইকোজেন, সুক্রোজ, এগুলো যে তোমার গ্লুকোজ আমরা এখন ভাঙলাম, কিভাবে আবার গ্লুকোজ আমাদের বডিতে স্টোর হতে পারে সেটা আমি পড়াবো তোমাদের নেক্সট ক্লাসে। হ্যাঁ, আশা করি এইখান পর্যন্ত তোমরা বুঝছো। আমার মানে এটিপি প্রোডাকশন পর্যন্ত শেষ হয়ে গেল, একটা গ্লুকোজ ভেঙে কিভাবে এটিপি হয়। আমার কিন্তু কিছুটা ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন পুরানো হয়ে গেছে, কারণ আমি বলছি এখানে লিংক করে দিচ্ছি যে প্রোটিন ভেঙেও কিভাবে অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে এসিটাইল কোয়ে হলে, কারণ এসিটাইল কোয়ে হলে আমার টিসি সাইকেলে চলে যাবে। কেমন? কোনো কোশ্চেন, কোনো কিছু শেয়ার করতে চাও? NADH এর ইকুইভ্যালেন্টটা এরকম কম বেশি হওয়ার কারণটা একটু ক্লিয়ার করলে ভালো হতো, বুঝি না আসলে ঠিক মতো। মানে কখনো দুইটা তুমি ATP একটু কাজ কখনো করো আমার সাথে, কখনো হ্যাঁ আমার সাথে আমি একটা ডিটেইলস। সরি কেউ কিছু বলছো? স্যার, ওই যে NADH এর ম্যালেট না কি যেন একটা বলছিলেন, নামটা জানি। হ্যাঁ, ম্যালেট স্পার্টেট শাটেল লিখে রাখ। স্পার্টেট তো তোমরা জানো না, স্পার্টিক অ্যাসিড স্পার্টেট। হ্যাঁ, ম্যালেট স্পার্টেট শাটেল। তোমরা যদি দেখতে চাও যে স্যার তো বললো আমাদেরকে যে এইটা ঢুকতেছে, কোথায় ঢুকতেছে মাইটোকন্ড্রিয়াল। আচ্ছা জাস্ট এ মিনিট, তোমরা যদি মনে করো, জাস্ট এ মিনিট। একটু অনেক সুন্দর ফিগার আছে, অনেক ভাবে ইয়ে আছে। আচ্ছা, তোমরা এটা লিখেও রাখতে পারো। সরি, এটা আবার ভিডিও চলে আসছে। আচ্ছা, আমার মনে হয় তুমি দেখতে পারবে এইভাবে। তোমরা কি এটা দেখতে পাচ্ছ, এই যে ম্যালেট স্পার্টেট শাটেল কথাটা?
জি স্যার। দেখো এটা হচ্ছে সাইটোসোল না, সাইটোসোলের মধ্যে তোমার কি আছে, NADH আছে, রাইট? তোমরা তো জানো, হ্যাঁ? যেটা জি স্যার। গ্লাইকোলাইসিস, যেটা আমরা গ্লাইকোলাইসিস থেকে পাইলাম, মনে আছে? সাইটোসোলে। দেখো এই NADH টা কি জানো, ঝামেলা হইতো না যদি NADH টা মাশাআল্লাহ এই দিক দিয়ে ঢুকে যেতে পারতো ইজিলি, কিন্তু এখানে এই মেমব্রেনের কারণে NADH টা পাস করতে পারবে না। তখন সেল কি করে দেখো, অক্সালোএসিটেটটা কি করে, এই NADH টাকে নিয়ে ম্যালেটে কনভার্ট করে, মানে এই NADH টা অক্সালোএসিটেটটাকে ম্যালেটে কনভার্ট করে, মানে আলটিমেটলি দেখো যে আলটিমেটলি এই যে ইলেকট্রন আসলে সে নিয়ে নেয় আসলে, হ্যাঁ, নিয়ে NAD+ হয়ে যায়, এই ইলেকট্রনটা তখন ম্যালেটের ভিতরে চলে গেছে। কিন্তু এই ম্যালেটকে এর ভিতরে একটা চ্যানেল আছে, সে ঢুকাতে পারে, বুঝতে পারছো? তো ম্যালেটটা ইজিলি ঢুকে গেল। দেখো ঢুকার পরে কি হলো, যখন এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে চলে আসলো না, তখন আবার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যে NAD+ আছে সেটা আবার এই ম্যালেট থেকে ওই যে সে নিছিল ইলেকট্রন প্রোটন, সেটাকে নিয়ে আবার NADH তৈরি করতেছে। খেয়াল করছো? এই যে NADH সে তৈরি করলো, এই NADH টাই পরে কোথায় যাবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে চলে যাবে। কিন্তু এই যে মাঝখানে এই মেকানিজমটা ঘটলো না, সে এমনি এমনি না যেতে পারে, আরেকজনের হেল্প নিয়ে ভিতরে ঢুকলো এই NADH টা। কেমন? আসলে সে আর ঢুকলো না, সে দিয়ে দিলে একজনকে যে যাও তোমাকে আমি দিলাম, তুমি এটা ভিতরে দিয়ে দাও, সে ভিতরে আরেকটা NAD+ কে এটা দিয়ে দিল। NADH এখন কি হলো, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ম্যাট্রিক্সের ভিতরে চলে আসলো, সে এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে চলে যাবে ইজিলি। এখন কথা হচ্ছে যে স্যার এই ঘটনার কারণে দেখা গেছে কি জানো, এই যে ধরো এখান থেকে প্রোটনের একটা ব্যাপার আছে, এখানেও একটা প্রোটনের ব্যাপার আছে, আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে তোমরা তো জানো যে ওইখানে প্রোটনের খেলা, তাই না? ইলেকট্রন যাচ্ছে, প্রোটনের খেলা। তো এইখানে না, এই যে এখানে কিছু লেনদেন হচ্ছে, এই প্রোটন এক্স্যাক্টলি আসলে সেম পরিমাণ প্রোটন মনে হয় এখানে ওইভাবে আসে না, বা ট্রান্সফারটা হয় না আসলে, বুঝতে পারছো? তো এইখানে একটু প্রোটনের পরিমাণটা একটু কমে যায়। এই প্রোটনের পরিমাণ যদি সামহাউ কমে যায়, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি যে একটা মানে ধরো যে তোমার ফর এক্সাম্পল যে একটা ATP হওয়ার জন্য 3টা প্রোটন দরকার আমার, তো দেখা গেল যে এখানে প্রোটনের কিছুটা মানে হয় না, মানে 3টা হয় না এক্স্যাক্টলি, কিছু কম হয়, আদান প্রদানের ফলে কিছু লস হয়, বুঝছো? লিকেজ হয়, লস হয়। এই লিকেজ বা লসের কারণে 3টা না বলে তখন আমরা বলতেছি 2.5টা। এই জন্য আমাদের ক্যালকুলেশন কমে গিয়ে হয়ে গেল 6-এর পরিবর্তে 4টা। বা অনেকে আবার বলে যে না আমি ডিরেক্টলি ক্যালকুলেশন করে দিই, আমরা তো জানি একটা ATP মানে 3টা NADH, 3টা দিয়ে ক্যালকুলেশন করে তারা 38 দেখাচ্ছে। কিন্তু তোমরা মেকানিজমটা জানলা কেন এটা হেরফেরটা হয়। এখন কোশ্চেন করো, ইজ ইট ওকে? ইয়েস স্যার, বুঝতে পারছি। স্যার আর কেউ? সিনথিয়া, ইজ ইট ওকে? Yes, sir. আনিকা আঞ্জুম, ওকে? Ji, sir. সো দেন আমার মনে হয় ফাইন, তোমরা একটু পড়ো, কেমন লাগে দেখো। যদি কোনো কোশ্চেন থাকে we can discuss and share later again. পূজা বুঝতে পারছো তুমি? জি স্যার। ওকে গুড। অভিষেক সরকার কেমন আছো? জি স্যার, ভালো আছি স্যার। হ্যাঁ তোমাদের আসলে তোমাদের তো আমি ক্লাস নিছি, তোমাদের ফেস সবাইই চিনি, বাট আমি শিওর তোমাদের নাম দেখে আমি মনে করতে পারতেছি না। ঠিক আছে, জি স্যার। ওকে, হোপফুলি। কিন্তু একটু কষ্ট লাগতেছে আসলে তোমাদের সাথে আমার এই মনে হচ্ছে না আবার এই অবস্থায় দেখা হবে আর কি। তোমরা তো ক্যাম্পাসে আসবে কবে? স্যার 16 মে। মেতে স্যার। মে মাসে না? খারাপই লাগতেছে আসলে, তোমাদের সাথে হয়তো আর এই মুহূর্তে দেখা নাও হতে পারে। সব ঠিকঠাক থাকলে আমি মার্চের শেষের দিকে মুভ করবো, বুঝছো? স্যার আমাদেরও নিউজটা শুনে খারাপ লাগছে আসলে, আপনার সাথে আর দেখা হবে না হয়তো। না রিয়েলি এটাই জীবন আসলে, হ্যাঁ, দিস ইজ লাইফ। একটা পর্যায়ে এসে আমার মনে হচ্ছে যে আসলে লাইফ দেখো কিরকম যে টাফ না আসলে। এই জন্য না আমার মনে হয় যত মায়া কমানো যায়, বন্ধন যত কমানো যায় ততই ভালো। এটা আসলে জাপানি দেখছি, বুঝছো? জাপানি লোকজনরা না আউটসাইডারদের কেয়ার করে না, দুধ আমার লাইফ আমার। আর আমরা কি হয়, এই যে একটা
বাঙালি আমরা একটা আবেগ, একজনের সাথে একজন পরিচয় হলে ভালো লাগা। জি স্যার, কথাবার্তা, বাঙালিদের আন্তরিকতা, মায়া, আবেগ সবই বেশি। হ্যাঁ, এই জিনিসগুলো একটু বেশি আমাদের মধ্যে, তাই না? কিন্তু দেখো আলটিমেটলি উই হ্যাভ টু, মানে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, তো এই সমস্ত মায়া যত কম হয় ততই ভালো, বুঝছো? সো দিস ইজ দ্য কিন্তু থিং। স্যার মায়া ছাড়া তো দুনিয়া চলে না। প্লিজ সিনথিয়া, যত মায়া কমাও তত ভালো। সেটা হলে তো সবাই স্বার্থপর বলবে। প্লিজ স্বার্থপর হয়ে যাও। কে বলবে তোমার স্বার্থপর? কি বললে কি না বললে কি যায় আসে? কষ্টটা তো তোমার হবে, বুঝছো? শাকিল, মৃধা, তুমি কি বলো? মায়ার দরকার আছে? না স্যার। সিনথিয়া দেখছো, ঠিক তোমার অপোজিট হলো শাকিল, দরকার নাই মায়ার। হ্যাঁ স্যার আমার মনে হয় দরকার আছে, মায়া থাকা ভালো। অল্প রাখো, অল্প অল্প, বুঝছো? অল্প রাখো, নো প্রবলেম। জি স্যার স্যার, মেয়েদের একটু মায়া বেশি স্যার। স্যার একদম হ্যাঁ, বাদ দেওয়া যাবে না, শেষে বলবে একদম বাদ কথা। দেওয়া যাবে না, একদম বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, একটু একটু কম রাখে রাখো, বেশি দিলে আবার বিপদে পড়ে যাওয়া, বুঝছো? তখন দেখবা যে এত কষ্ট। হ্যাঁ, একটু একটু করে রেখে, মানে ব্যালেন্স আর কি, একবারে ঢেলে দিও না। বিষয়টা হচ্ছে এরকম। এই হলো সিচুয়েশন। সো ওকে, লেট মি, I will try to finish within this month. অবশ্য পসিবল, ইভেন ইফ মানে আমি এমনও সম্ভব যে সব ঠিকঠাক ভাবে যদি আমি পৌঁছে যাই, আমি সেখান থেকেও, যেহেতু এখন অনলাইন, সো আই ক্যান অলসো টেক ইউর ক্লাস ফ্রম ইউএস অ্যাজ ওয়েল, নো প্রবলেম। যদি আমি আসলে শেষ করতে না পারি, যেহেতু তোমাদের এপ্রিলের কয় তারিখ পর্যন্ত আছে বলো তো ক্লাস? 4 তারিখ বা 6 তারিখ বা কি যেন, না? এপ্রিল মাসের 4 থেকে 11 এপ্রিল, 8ম সপ্তাহ। তার মানে এপ্রিল মাসে ওই সময়টাতে যদি আমি বুঝতে পারতেছি, আই উইল বি ভেরি বিজি ফর নেক্সট ফিউ ডেজ ফর ম্যানেজিং, অ্যারেঞ্জিং এভরিথিং। অ্যান্ড যদি আমি শেষ করতে নাও পারি, দেন আই হোপ আই হ্যাভ দ্য চান্স যে আমি তোমাদের ক্লাস ওইখানে গিয়েও নিতে পারবো, যেহেতু অনলাইন। আমাকে কেউ বাধা মানে কেউ কোনো ধরনের বাইন্ডিংস এখানে থাকবে না, এক। আর দ্বিতীয় হচ্ছে, একটা শুধু প্রবলেম হতে পারে রাত দিন, বিকজ তোমরা জানো যে ইউএস এর সাথে জাস্ট রাত দিন পার্থক্য। সো রাত দিন বলতে, যেমন এখন বাজে হলো তোমার 2টা, সেখানে বাজে ধরো রাত 2টা। তো তোমাদের সাথে আমাদের একটু ম্যানেজ করতে হবে, পসিবল ধরো তোমরা আমাকে সময় দিলা যে রাত 9টা 10টার দিকে, বা সকাল, মানে রাত 9টা 10টা হচ্ছে তোমাদের, আর আমার হবে তো সেই ক্ষেত্রে রাত সকাল 9টা 10টা। আবার আমার যদি রাত 9টা 10টা হয়, দ্যাট ইজ অলসো পসিবল, তোমাদের হবে সকাল 9টা 10টা। আমার পক্ষে হয়তো বা সম্ভব রাত 9টা 10টা তোমাদের জন্য ক্লাস নেওয়া, নো প্রবলেম, রাইট? উই ক্যান সেট আপ লেটার। ওকে, তোমরা আমার জন্য দোয়া করো, হোপফুলি যেন সবকিছু ম্যানেজ করতে পারি। আজকে জাস্ট ভিসাটা পাইলাম হাতে, এখন বাকি সবকিছু অ্যারেঞ্জিং করা আর কি। হ্যাঁ জি স্যার, অবশ্যই। যে জন্য যাচ্ছেন যেন ভালোভাবে মানে কাজটা করতে পারেন, এইটাই। পৌঁছাইতে পারি। এখন আবার কোভিড এর সিচুয়েশন, আসলে অনেক কিছুই চ্যালেঞ্জিং, অনেক কিছুই কি বলবো যে আনসিওর বা ইনসিকিউর, মানে সিকিউর না। এগুলো হাতে রেখেও আমাকে আগাইতে হচ্ছে। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, বাট তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট, এন্ড আমার জন্য দোয়া করো। হ্যাঁ, কেমন? সো আজকে ভালো থেকো। আগামীকাল আমার ক্লাস হচ্ছে 10:30টায়, দেন টক টু ইউ अगेन। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার।